ভালোবাসার মানুষের কাছ থেকেই পেতে হয় নির্মম অত্যাচার, হতে হয় প্রতারিত। আবার সেই মানুষটাই পরকীয়ায় লিপ্ত হয় নিজের বোনের সাথেই। সবশেষে হত্যা চেষ্টা। কতটুকু সহ্য করে টিকিয়ে রাখা যায় একটা সংসার? আজকের এই গল্পে লুকিয়ে আছে নির্যাতন, ভয়, মানসিক অশান্তি। আজকের গল্পটা এতটাই থ্রিলিং যে আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে। আজকের মুভিটার নাম দোপাত্তি। মুভির শুরুতেই আমরা ধ্রুব এবং সমিয়াকে দেখতে পাই। তারা প্যারাগ্লাইডিং করছে। জায়গাটা ছিল উত্তরাখণ্ডের দেবীপুরে। হঠাৎ তাদের প্যারাশুটে একটা গন্ডগোল হয় এবং তারা নিচে পড়তে শুরু করে। পুলিশে ইনফর্ম করা হলে সেখানে একটা টিম চলে আসে। এই টিমের ইন্সপেক্টর ছিল বিদ্যা জ্যোতি। ধ্রুব সমিয়াকে প্যারাশুট থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চাইছিল। তাদের দুজনকে উদ্ধার করে নিয়ে আসার পর সমিয়া প্রচন্ড ভয় পাচ্ছিল। তাই ইন্সপেক্টর বিদ্যা তাদের দুজনকে থানায় নিয়ে আসে। সেখানে সমিয়া বিদ্যাকে জানায় যে ধ্রুব তাকে প্যারাশুট থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। তারপরে আমাদেরকে দেখানো হয় 3 মাস আগের ঘটনা। বিদ্যা যদি সবেমাত্র এখানকার থানাতে ট্রান্সফার হয়ে আসছে। তার বাবা একজন বিচারক এবং তার মা একজন আইনজীবী। তাই সে তার পারিবারিক সূত্রেই খুব ন্যায়পরায়ণ। পুলিশ ইন্সপেক্টর হওয়ার পাশাপাশি সে একজন আইনজীবী। এমনকি সে একটা অপরাধের কারণে তার ভাইকেও জেলে পাঠিয়েছে। একদিন বিদ্যা একটা কল পায়, যেখানে তাকে জানানো হয় যে একটা মেয়েকে তার স্বামী মারধর করছে। বিদ্যা তৎক্ষণাৎ সেখানে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর সেই মেয়েটা মারধরের বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করে। তার নাম সমিয়া। তখন বিদ্যা দেখতে পায় যে সমিয়ার কপালে একটা আঘাতের চিহ্ন। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সমিয়া তাকে জানায় যে এই আঘাতটা সে পড়ে গিয়ে পেয়েছে। বিদ্যার একটু সন্দেহ হয়, কারণ পড়ে গিয়ে আঘাত পাওয়া আর মারধরের আঘাত ভিন্ন রকমের হয়। আর সমিয়ার আচরণও সে সন্দেহ করে যে সে বিদ্যাকে সত্যটা বলতে চাইছে না। তাই সে সমিয়ার স্বামীর পরিচয় খুঁজে বের করে। তার স্বামীর নাম ধ্রুব। সে একটা প্যারাগ্লাইডিং কোম্পানির মালিক এবং তার বাবা একজন মন্ত্রী। বিদ্যা খোঁজখবর নিয়ে দেখতে পায় যে তার আচরণ 8-10টা সাধারণ ছেলের মতো না। তারপর বিদ্যা সমিয়ার ব্যাপারে খোঁজখবর নিয়ে জানতে পারে যে সে একটা নাচের স্কুলের টিচার এবং তার একটা দোকান রয়েছে। একদিন সে সমিয়ার সেই দোকানে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে তারা আসলে 2 বোন। তারা যমজ, একজন সমিয়া আর একজন শেলি। সেই দোকান থেকে বের হওয়ার পর একজন মহিলা বিদ্যার কাছে আসে। উনি শেলি এবং সমিয়ার মাঝি, যিনি তাদেরকে মেয়ের মতোই দেখেন। মাঝি বিদ্যাকে বলে সেদিন যে মারধরের বিষয় জানিয়েছিল সেটা উনি। তারপর মাঝি বিদ্যাকে পুরো ঘটনা খুলে বলে সমিয়া এবং শেলির বয়স যখন 6 বছর ছিল তখন থেকে তিনি তাদেরকে দেখাশোনা করে আসছেন। তাদের মা তাদেরকে খুব আদর করতেন, কিন্তু তাদের 8 বছর বয়সে তাদের মা মারা যায়। এতে তারা 2 বোন ভেঙে পড়ে। মায়ের মৃত্যুর পর তাদের 2 বোনের খুনসুটি বাড়তে বাড়তে একসময় বাজে অবস্থায় চলে যায়। এক রাতে শেলি সমিয়ার চুল কেটে দেয়, আর এরপরে তাদের বাবা রেগে শেলিকে হোস্টেলে পাঠিয়ে দেয়। তাই শেলির তার বোনের প্রতি রাগ আরো বেড়ে যায়। শেলির ধারণা যে সমিয়া সবসময় নাটক করে তাদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার জন্য। তারপর শেলি প্রতিজ্ঞা করে যে এর প্রতিশোধ সে যে করে হোক নিবে। অন্যদিকে সমিয়া তার মায়ের মৃত্যুর পর শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। একসময় তার ভয়ঙ্কর হাঁপানি রোগ হয়। বেশ কয়েক বছর পরের ঘটনা, সমিয়ার সাথে ধ্রুবের দেখা হয়। সমিয়া খুব লাজুক প্রকৃতির, সে বেশিরভাগ সময় একাই থাকতো। মানুষের সঙ্গে খুব একটা পছন্দ করতে না সে। কিন্তু ধ্রুবকে সমিয়ার ভালো লেগে যায়। তার সাথে প্যারাগ্লাইডিং করার পর সমিয়ার খুব ভালো লাগে। মাটিতে নেমে আসার পর সে আনন্দে ধ্রুবকে জড়িয়ে ধরে। তারপর থেকে তাদের ঘনিষ্ঠ হয়ে ওঠা, এরপর প্রেম। একদিন সে ধ্রুবকে তার বাড়িতে নিয়ে আসে, কিন্তু সেখানেই আসে এক বিপত্তি। বহুদিন পর শেলি বাড়িতে আসে। সমিয়ার বুক ধড়ফড় শুরু হয়ে যায়, কারণ সে ভালো করেই জানে যে শেলির আশাটা তার জন্য মঙ্গলময় নয়, কারণ সে কিছুতেই তার ভালো করবে না। বাসায় আসার পরেই সে ধ্রুবের সাথে ফ্লার্ট করতে শুরু করে এবং সেটা তার পরিবারের সবার সামনেই। এটা দেখে সমিয়া খুব কষ্ট পায়। রাতের বেলায় শেলি সমিয়ার রুমে আসে। তখন সে সমিয়াকে বলে, তোর সাথে মাঝি এবং বাবাজি রয়েছে, কিন্তু আমি তো একা, তাই আমি চাই ধ্রুব আমার হয়ে যাক। বোনের এরকম কথা শুনে সমিয়া খুব কষ্ট পায়, সাথে ভয়ও পায়, কারণ সে জানে যে শেলির কাছে সবকিছু সম্ভব। তারপর থেকে শেলি ধ্রুবের সাথে ঘনিষ্ঠ হওয়ার অনেক চেষ্টা করে। একদিন রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় ধ্রুব সমিয়াকে বলে, শেলিকে আমার খুব ভালো লেগেছে, তার ব্যক্তিত্ব অনেকটাই আমার মতো, সে অ্যাডভেঞ্চার পছন্দ করে, আমার মনে হয় আমরা খুব ভালো একটা কাপল হব। নিজের পছন্দের মানুষের কাছ থেকে আমার কথা শুনে সমিয়ার বুক ফেটে যায়, কিন্তু তারপরেও সে সবকিছু সহ্য করে নেয়, কারণ সে তার সারা জীবনই এমনটা করে এসেছে। তারপর থেকে ধ্রুব আর শেলি প্রকাশ্যেই ডেট করতে শুরু করে। সমিয়া সবকিছু দেখেও মুখ বুঝে সহ্য করে নিচ্ছে। নিজের বোন এবং নিজের পছন্দের মানুষ দুজনেই তাকে প্রতারিত করেছে। একদিন সেখানকার ট্যুরিজম মিনিস্টার ধ্রুবের বাসায় আসে। 15 কোটি রুপির একটা ডিল করার জন্য তাদের বাসায় এসেছিল, কিন্তু তখন শেলি মাথার অবস্থায় অসম্মানীয় আচরণ করতে থাকে। সে সমিয়ার ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে কমপ্লেন করছিল। এটা দেখে ট্যুরিজম মিনিস্টার সেখান থেকে চলে যেতে নেয়। ধ্রুব তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। রাতের বেলা ধ্রুবের বাবা তাকে কল করে জানায়
যে ট্যুরিজম মিনিস্টার সেই ডিলটা বাতিল করে দিয়েছে। তুমি বাসায় বেপরোয়াভাবে পার্টি করছো, যেটা মিনিস্টার খুব খারাপভাবে নেয়। উনি তোমার সাথে ভবিষ্যতে আর কোনো রকমের ডিলে যাবে না। এই ঘটনার জন্য ধ্রুব শেলির উপর খুব রাগ করে। তখন তাদের মাঝির কথা তার মনে পড়ে। তাদের মাঝি ধ্রুবকে ইঙ্গিত করে বলেছিল যে সে ভুল মানুষকে পছন্দ করেছে। তারপর একদিন ধ্রুব সামিয়ার সাথে প্যারাগ্লাইডিং এ যায়, আর সেখানে ধ্রুব সামিয়াকে বিয়ের প্রস্তাব জানায়। সামিয়া খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এতদিন সে এটাই কল্পনা করে এসেছিল। অন্যদিকে ধ্রুব শেলির সাথে ব্রেকআপ করে, আর এতে শেলি খুব ক্ষুব্ধ হয়। কয়েকদিন পরে তাদের বিয়ে হয়, কিন্তু শেলি এত সহজে হার মেনে নেওয়ার মানুষ নয়। সে বিয়ের দিন এক পাগলামি করে বসে। সে সোমিয়ার মতোই একই ড্রেস পরে সেখানে যায় এবং ধ্রুবের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর সোমিয়া শেলিকে অনেক বুঝিয়ে বলে যে আমাদের এখন বিয়ে হয়ে গিয়েছে, আর তুমি এখন আমাদের জীবন থেকে দূরে সরে যাও। একসময় সোমিয়া শেলিকে তাদের বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু শেলি কিছুতেই তাদের পিছু ছাড়ে না। আর এভাবে 3 মাস কেটে যায়। আস্তে আস্তে তাদের সম্পর্কে অশান্তি আসতে শুরু করে। ধ্রুব ছোট থেকে ছোট কারণে সোমিয়াকে মারধর করতে শুরু করে। একসময় তাদের মাঝি শেলিকে বোঝানোর চেষ্টা করে যে তার এখান থেকে চলে যাওয়াটাই মঙ্গল। একদিন আবারও সেই ট্যুরিজম মিনিস্টার তাদের বাড়িতে আসে একটা ডিল করার জন্য। তখন খাবার খাওয়ার সময় ট্যুরিজম মিনিস্টার একটু অসুবিধা বোধ করে। খাবার প্রচন্ড ঝাল। ধ্রুব তখন সোমিয়াকে একপাশে ডেকে আবারও মারধর করে এবং তাকে কড়া হুমকি দেয় যে তার এই কাজের জন্য যদি ডিলটা বাতিল হয় তাহলে সে তাকে মেরেই ফেলবে। ধ্রুবের আঘাতের ফলে সোমিয়ার শরীরে ক্ষতচিহ্ন দৃশ্যমান হয়, যেটা ইন্সপেক্টর বিদ্যা দেখতে পায়। সে সোমিয়াকে বারবার বুঝিয়ে বলার চেষ্টা করে যে এটা নিয়ে সে যেন থানায় কমপ্লেন করে, কিন্তু সোমিয়া কিছুতেই ধ্রুবের বিরুদ্ধে থানায় মামলা করতে পারবে না, কারণ সে তাকে খুব ভালোবাসতো। আর তার ধারণা যদি তাদের একটা বাচ্চা হয়ে যায় তাহলে ধ্রুবের মেজাজ একটু শান্ত হয়ে যাবে। কিন্তু সে যতবারই এই ব্যাপার নিয়ে ধ্রুবের সাথে কথা বলার চেষ্টা করে ধ্রুব ততবারই রেগে যায়। তাদের মাঝি একদিন এই বিষয়টা শেলিকে জানায়, কিন্তু শেলি এমনটা বিশ্বাস করে না, কারণ সে যতবারই দেখেছে ধ্রুব আর সোমিয়া ভালোই দিন কাটাচ্ছে। অন্যদিকে শেলি আর ধ্রুব আবারও একে অপরের কাছাকাছি আসতে শুরু করে, আর এটা সোমিয়া নোটিস করে। সে তখন আবারও শেলিকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে সে যেন তাদের মাঝখানে আর না আসে, কিন্তু শেলি স্পষ্ট করে জানিয়ে দেয় যে সে এখান থেকে কিছুতেই যাবে না। সোমিয়া তখন ধ্রুবকে আবারও বুঝিয়ে বলার চেষ্টা করে যে তাদের এখন একটা বাচ্চা নেওয়া উচিত, কিন্তু ধ্রুব প্রতিবারের মতোই রেগে যায়, আর এবার সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে সোমিয়াকে প্রচন্ড মারধর করে। এত সব কিছু সহ্য করেও সে এখানে পড়ে আছে, মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছে। ইন্সপেক্টর বিদ্যা বারবার বুঝিয়ে বললেও সোমিয়া ধ্রুবের বিরুদ্ধে কমপ্লেন করবে না। তাই একদিন ইন্সপেক্টর বিদ্যা ধ্রুবের ব্যাপারে আবারও খোঁজখবর নিতে শুরু করে। তারপর সে জানতে পারে যে হরিয়ানাতে ধ্রুবের বিরুদ্ধে এর আগে খুনের চেষ্টার অভিযোগ আছে। তাছাড়াও এখানে তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। কয়েকদিন পর ধ্রুব যখন বাড়ি ফিরে আসে তখন তাদের মাঝি তাকে হুমকি দেয়, যদি ভবিষ্যতে কোনোদিন সে সোমিয়ার গায়ে হাত তোলে তাহলে সে নিজে থানায় গিয়ে তার বিরুদ্ধে কমপ্লেন করে আসবে। তখন ধ্রুব মাঝিকে বলে, যদি আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয় তাহলে আমি সোমিয়ার মানসিক রোগের বিষয়টা সবাইকে বলে দেব। ধ্রুবের এই কথাটা সোমিয়া দূর থেকে শুনতে পায় এবং এরপর থেকে তার মধ্যে বেশ পরিবর্তন চলে আসে। সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। একদিন সে তার মায়ের শাড়ি পরে দোকানে চলে যায় এবং সেখানে গিয়ে পাগলের মতো আচরণ করতে থাকে। শেলি সেদিন দোকানে গিয়ে এসব দেখতে পায়। তারপর একদিন ধ্রুব বিদ্যার বাসায় যায় এবং সেখানে গিয়ে জানতে পারে যে বিদ্যা তার ব্যাপারে ইনভেস্টিগেশন করছে, এবং এতে সে খুব ক্ষুব্ধ হয়। সে প্রচন্ড রাগে বিদ্যাকে মারতে যায়, কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে নিয়ন্ত্রণ করে। সেদিন রাতের বেলায় ধ্রুব শেলির সাথে দেখা করে এবং সে শেলিকে জানায় যে সে সোমিয়াকে ডিভোর্স দিতে চায়। সোমিয়ার পাগলামি সে আর নিতে পারছে না। শেলি তখন তাকে সান্ত্বনা দেয়। তখন এই ঘটনা দূর থেকে বিদ্যা দেখতে পায়। তারপর দিন সে ধ্রুব এবং সোমিয়াকে থানায় ডাকে। সেখানে এসে সোমিয়াকে ধ্রুবের বিরুদ্ধে কমপ্লেন করতে বলে, কিন্তু সোমিয়া সেখানে পুরোপুরি ভিন্ন রকম আচরণ করে। সে তাদেরকে জানায় ধ্রুব তার সাথে কোনো ধরনের অশোভনীয় আচরণ করে না এবং সে খুব শীঘ্রই সন্তান সম্ভব হতে যাচ্ছে। ধ্রুব নিজেও তার এই কথায় অবাক হয়ে যায়। বাসায় ফিরে সোমিয়া ধ্রুবকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে। সে বলে, চলো আমরা আগের মতো হয়ে যাই। ঠিক যেভাবে তুমি আমাকে প্রপোজ করেছিলে সেখান থেকে আমরা আবারও শুরু করি। তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব করবে এবং আমরা আবারও বিয়ে করব। ধ্রুব তখন রাজি হয়ে যায়। সে বলে, সামনে হোলি উৎসবের পর আমরা প্যারাগ্লাইডিং এ যাব, আর সেখানে তোমাকে আমি আবারও প্রপোজ করব। হোলি উৎসবের দিন ধ্রুব শেলির সাথে আনন্দ করছিল, যেটা সোমিয়ার খুব খারাপ লাগে। তাই সে এক সময় ধ্রুবকে নিয়ে সেখান থেকে চলে আসে। তারপর তারা প্যারাগ্লাইডিং এ যায়। একটা কমপ্লেন পেয়ে বিদ্যা ছুটে যায়। ধ্রুব এবং সামিয়া প্যারাশুট থেকে পড়ে যাচ্ছে। তখন শেলিও সেখানে উপস্থিত হয়। সে যাত্রায় তারা কোনো রকমে বেঁচে যায়। প্যারাশুট থেকে নেমে আসার পর সামিয়া ভয় কাতরাচ্ছিল। তখন সে জানায় যে তাকে প্যারাশুট থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। তৎক্ষণাৎ ধ্রুবকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। থানায় ধ্রুব বিদ্যাকে জানায় যে সে আসলে কিছুই করেনি, পুরোটাই সোমিয়ার পাগলামি। বিদ্যা তাকে ধরার অনেক চেষ্টা করছে,
আর এখন সে এই সুযোগটা পেয়েছে, তাই সে ধ্রুবের কোনো কথায় বিশ্বাস করে না। তখন ধ্রুব তাকে ছেট করে বলে, আমার বাবা একজন মন্ত্রী, তুমি আমার কিছুই করতে পারবে না। এখান থেকে বের হওয়াটা আমার কাছে কয়েক মুহূর্তের ব্যাপার। বিদ্যা তার কথা শুনে রেগে যায়। তখন সে ধ্রুবকে চ্যালেঞ্জ করে। সে সিদ্ধান্ত নেয় সে নিজেই সৌম্যের কেসটা লড়বে, কারণ সে নিজেই একজন লয়ার। আদালতে তাদের এই কেসের শুনানি শুরু হয়। সেখানে বিদ্যা প্রমাণ সহ সৌম্যের ওপরে শারীরিক অত্যাচারের বিষয়গুলো তুলে ধরে। সে আদালতে বলে শারীরিক অত্যাচার থেকে বিষয়টা খুনের চেষ্টা চলে গিয়েছে। তারপর সে সৌম্যকে কাঠগড়ায় দাঁড় করায় এবং তাকে পুরো ঘটনা খুলে বলতে বলে। সৌম্য তখন বলে তারা যখন প্যারাগ্লাইডিং করছিল তখন একসময় ধ্রুব সৌম্যের গায়ের হার্নেস খুলে দিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ধ্রুব এটা অস্বীকার করে। সে বলে যে সৌম্য মানসিক রোগী এবং সে ডিপ্রেশনের ওষুধ গ্রহণ করে। সে আরো বলে সৌম্য প্রায় কাজ করতে গিয়ে আঘাত পেত এবং পরে মনে করতো এই আঘাতগুলো আমি তাকে দিয়েছি। তারপর শেলিকে কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং তাকে সৌম্যের উপর অত্যাচারের বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সে তখন বলে, আমি কখনো ধ্রুবকে মারতে দেখি, তবে সৌম্যের গায়ে আমি আঘাতের চিহ্ন সবসময় দেখেছি। আর এছাড়াও সৌম্যের উচ্চতায় ভয় রয়েছে এবং তার কাছে প্যারাগ্লাইডিং খুবই ভীতিকর একটা বিষয়। এইসব তথ্যের ভিত্তিতে বিদ্যা প্রমাণ করতে সক্ষম হয় ধ্রুব সৌম্যকে মারার চেষ্টা করেছে এবং আদালতে তার 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু আদালতের শুনানি শেষ হওয়ার পর বিদ্যা সৌম্য এবং শেলিকে ইশারায় কথা বলতে দেখে, যেন তারা তাদের মিশনে সাকসেস হয়েছে এমন কিছু একটা ইশারায় বোঝানোর চেষ্টা করেছে। এটা থেকে বিদ্যা একটু সন্দেহ হয়। সে এই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করে। তখন তার মনে হয় যে সে ইনভেস্টিগেশনের সময় কিছু একটা মিস করেছে। এমনও কি হতে পারে যে পুরো বিষয়টা সৌম্য এবং শেলির পরিকল্পিত প্ল্যান? অন্যদিকে শেলি পুরো বিষয়টা নিয়ে তাদের মাঝির সাথে আলোচনা করছিল। সে বলে, ওই দিন রাতে আমি যখন সৌম্যকে দেখতে তার দোকানে যাই তখন দেখতে পাই সে অদ্ভুত আচরণ করছে, যেটা থেকে আমি তার কাছে যাই। তখন সে বারবার একই কথা বলছিল যে আমি মাকে বাঁচাতে পারিনি। সৌম্য তখন শেলিকে বলে, ধ্রুব আমাকে মেরে ফেলবে, তোমরা কেউ কিছুই করতে পারবে না। সৌম্যের এই কথাগুলো শুনে শেলি প্রচন্ড রেগে যায় এবং এখন সে তার বোনের প্রতি সব ক্ষোভ ভুলে গিয়ে ধ্রুবকে শাস্তি দেওয়ার প্ল্যান করতে থাকে। অন্যদিকে বিদ্যা ধ্রুবকে জেলখানায় জিজ্ঞাসাবাদ করতে চায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে হোলি উৎসব থেকে প্যারাগ্লাইডিং এ যাওয়ার আগে সে অন্য কোথাও গিয়েছিল কিনা। তখন সে বিদ্যাকে জানায় যে সৌম্য তার ইনহেলার দোকানে ফেলে এসেছিল এবং সেটা নেওয়ার জন্য সে গাড়ি থেকে কিছুক্ষণের জন্য নিচে নামে। বিদ্যা তখন বুঝে যায় সৌম্য যখন দোকানে গিয়েছিল তখন সে শেলির সাথে জায়গা বদল করে, অর্থাৎ সৌম্যের জায়গায় শেলি প্যারাগ্লাইডিং এ গিয়েছিল এবং সেখানে যাই ঘটেছিল সব শেলি করেছে। তারপর বিদ্যা সৌম্য এবং শেলির সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে তাদেরকে হুমকি দেয় যে তোমাদের সব প্ল্যান আমি বুঝে গিয়েছি আর এখন আমি এই পুরো কেসটা আবারও খুলে তদন্ত করব। এই বলে সে ওখান থেকে চলে আসতে নেয়। তখন শেলি দৌড়ে বিদ্যার কাছে আসে। সে তখন বিদ্যাকে বলে, আপনি যেটা সন্দেহ করেছেন সেটা ঠিক, তবে এখানে আরো কিছু বিষয় আছে। আমি আপনাকে মিথ্যা বলেছিলাম। ধ্রুব সৌম্যকে আগে থেকেই শারীরিক নির্যাতন করে আসছে, কিন্তু শুধুমাত্র এটা নিয়ে কমপ্লেন করলে সৌম্য কোনো সমাধান পেত না। তাই আমি এইসব প্ল্যান করেছি যেন ধ্রুব তার প্রাপ্য শাস্তি পায়। আইন শুদ্ধ প্রমাণ চায় আর তাই আমরা এই কাজ করতে বাধ্য হয়েছি। তারপর আমরা দেখতে পাই বিদ্যা কেসটা রিওপেন করার প্রিপারেশন নিচ্ছে। তখন হঠাৎ করে শেলি কাঠগড়ায় উঠে দাঁড়ায়। তখন সে আদালতে স্বীকারোক্তি দেয় তার মা তাদের দুই বোনকে খুব ভালোবাসত, কিন্তু তাদের বাবা তাদের মাকে সবসময় শারীরিকভাবে অত্যাচার করত। সেটা একদিন এত বেড়ে যায় যে সেদিন তাদের বাবা তাদের মাকে মেরে ফেলে। সেদিন তার কাকা এবং সৌম্য তাকে চুপ থাকতে বলে, আর এজন্যই সে সৌম্যকে সহ্য করতে পারত না। তখন শেলি উপস্থিত সবাইকে অনুরোধ করে ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে আওয়াজ ওঠানোর জন্য। যদি তা না করা হয় তাহলে সবাই অপরাধী। তখন বিদ্যা তার কেসটা রিওপেন করা থেকে বিরত থাকে, কারণ ধ্রুব সত্যি অপরাধী। আর এভাবে দুই বোন জয় নিশ্চিত করে। মুভিটা এখানেই শেষ হয়। আমাদের আজকের এই মুভিটা কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।